এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 15 শ্বাস এবং গ্যাসের বিনিময়। তো এই অধ্যায়ের শুরুতে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে কি বলতো, শ্বসনের ভূমিকা এবং প্রাণীদের শ্বাসঅঙ্গের নাম। তো এই যে শ্বসন, এই শ্বসনটা একটা কিন্তু কমন শব্দ। কেন কমন শব্দ? কারণ শ্বসন উদ্ভিদেরও দেখা যায়, প্রাণীদেরও দেখা যায়। উদ্ভিদের শ্বসনকে বলা হয় প্ল্যান্ট রেসপিরেশন, আর প্রাণীদের শ্বসনকে আমরা বলে থাকি অ্যানিম্যাল রেসপিরেশন। তো উদ্ভিদ এবং প্রাণী এই শব্দ দুটো আলাদা, কিন্তু তার সাথে যুক্ত যে শ্বসন, এই শ্বসন শব্দটা কিন্তু একই। তো এই শ্বসনটা কি তার সম্পর্কে একটি সাধারণ ধারণা দিয়ে দিই। তো এই যে শ্বসন, এই শ্বসনকে আমরা কি বলে থাকি? শ্বসনকে আমরা বলে থাকি আর একটি কথায়, সেটি হচ্ছে রেসপিরেশন। তো এই রেসপিরেশন বা শ্বসন এটি কি? রেসপিরেশন বা শ্বসন হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। কি বললাম? একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। দুই নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি? দুই নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। তার মানে আমরা দুই নম্বরে লিখতে পারি কি, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সংঘটিত হয়। ঠিক আছে। তিন নম্বর পয়েন্টে আমরা কি লিখতে পারি? তিন নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি কোষস্থ খাদ্য জারিত হয়। কি হয়? কোষস্থ খাদ্য। এই কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়। কোষস্থ খাদ্যবস্তু জারিত হয়। তারপরের পয়েন্টে আমরা কি লিখতে পারি? তারপরের পয়েন্টে আমরা লিখতে পারি খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়। তাই তো? তারপরের পয়েন্টে কি লিখতে পারি? যা বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। তারপরের পয়েন্টে কি লিখতে পারি? এবং উপজাত বস্তু হিসেবে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি লিখব? উপজাত বস্তু হিসেবে জল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটি হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। তাহলে শ্বসন বা রেসপিরেশন কাকে বলে আমরা কিন্তু এই কটা টপিক সুন্দরভাবে মনে রাখলে লিখে দিতে পারবো। তো দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ আমরা বলতে পারি যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষস্থ খাদ্যবস্তু জারিত হয় এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তিটা গতি বা তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয়, যা বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। এছাড়াও উপজাত বস্তু হিসেবে জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। একেই বলা হয় শ্বসন বা রেসপিরেশন। এরপরে আমরা যে পয়েন্টটি জানবো সেই পয়েন্টটি হচ্ছে শ্বসনের স্থান। তো শ্বসন কোথায় সংঘটিত হয়?
দেখো, শ্বসন দুটি জায়গাতে সংঘটিত হয় আমাদের কোষের। নাম্বার 1 হচ্ছে সাইটোপ্লাজম, নাম্বার 2 হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রথমটি হচ্ছে সাইটোপ্লাজম, দ্বিতীয়টি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? তো সাইটোপ্লাজমে কি ধরনের শ্বসন সংঘটিত হয়? আমাদের কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয় গ্লাইকোলাইসিস। কি সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয় গ্লাইকোলাইসিস। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে তাহলে কি সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে যে ধরনের শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় সেটি হচ্ছে ক্রেবস সাইকেল, বা আমরা বলতে পারি ক্রেবস চক্র। ক্লিয়ার? তো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র মিলে মোট উৎপন্ন হয় 38 অণু এটিপি। কত অণু এটিপি উৎপন্ন হয়? উৎপন্ন হয় 38 অণু এটিপি। তার বেশিরভাগই এই ক্রেবস সাইকেলেই উৎপন্ন হয়। অর্থাৎ 38 অণু এটিপির বেশিরভাগ অণু এটিপি এই ক্রেবস সাইকেলে সংঘটিত হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেলের মাধ্যমে 38 অণু এটিপির মধ্যে অধিকাংশ এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। ক্লিয়ার? তো এর পরে যে পয়েন্টটিতে আসছি সেই পয়েন্টটি হচ্ছে শ্বসনের প্রকারভেদ। তো শ্বসনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আমরা জানি শ্বসনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? কি কি ভাগে? একটি হচ্ছে সবাত শ্বসন, একটি হচ্ছে অবাত শ্বসন। না, আরো একটি ভাগ রয়েছে, অর্থাৎ শ্বসনকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে আমরা লিখে ফেলি। প্রথমটি হচ্ছে সবাত শ্বসন, দ্বিতীয়টি হচ্ছে অবাত শ্বসন, তৃতীয়টি হচ্ছে সন্ধান। ক্লিয়ার? তো সবাত শ্বসনে কি ঘটে? সবাত শ্বসনে গ্লুকোজটা, সাধারণভাবেই বলে দিই, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কত কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে? উৎপন্ন করে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। ক্লিয়ার? অবাত শ্বসনে গ্লুকোজটা অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে কি উৎপন্ন করে? 50 kcal তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে অবাত শ্বসনে গ্লুকোজটা জারিত হয়ে, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতির কথা মনে রাখবে, অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে 50 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। ক্লিয়ার? তো এরপরে আসছি তৃতীয় নম্বর ভাগ, সেটি হচ্ছে সন্ধান বা ফার্মেন্টেশন। এই সন্ধান বা ফার্মেন্টেশন আবার কিন্তু 2 ধরনের হয়। কি কি? সেটি হচ্ছে কোহল সন্ধান, দ্বিতীয়টি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। প্রথমটি হচ্ছে কোহল সন্ধান, দ্বিতীয়টি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তো কোহল সন্ধান কাকে বলবো? যে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। অর্থাৎ আমরা জানবো সাধারণভাবে যে কোহল সন্ধান, এই যে প্রক্রিয়াটা রয়েছে, এই কোহল সন্ধান প্রক্রিয়াতে কিন্তু উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল
কোহল সন্ধান প্রক্রিয়াতে উৎপন্ন হয়। আরেকটি প্রকার আছে সন্ধানের, সেটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধানকে আবার কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সেই দুটি ভাগই হচ্ছে, একটি হচ্ছে হোমোল্যাকটিক, অপরটি হচ্ছে হেটারোল্যাকটিক। তো হোমোল্যাকটিকটা কি? হোমোল্যাকটিক হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিডই উৎপন্ন হবে। কি বললাম? হোমোল্যাকটিক সন্ধানের ক্ষেত্রে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, তাই তো? এরপরে আসছি হেটারোল্যাকটিক সন্ধান। হেটারোল্যাকটিক সন্ধান প্রক্রিয়ায় কি উৎপন্ন হবে? হেটারোল্যাকটিক সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হবে ল্যাকটিক অ্যাসিড, তার সাথে অন্যান্য জৈব অ্যাসিড। তাহলে হোমোল্যাকটিক এবং হেটারোল্যাকটিক সন্ধানের মধ্যে তফাৎ বুঝতে পেরেছো? হোমোল্যাকটিক সন্ধানে শুধুমাত্র উৎপন্ন হয় কি বলতো? ল্যাকটিক অ্যাসিড। হোমোল্যাকটিক সন্ধানে শুধুমাত্র উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড, এবং হেটারোল্যাকটিক সন্ধানে উৎপন্ন হয় ল্যাকটিকের সাথে অন্যান্য জৈব অ্যাসিডগুলো। ক্লিয়ার? তাহলে শ্বসনের প্রকারভেদটা আরো একবার বুঝিয়ে বলি। দেখো, শ্বসনকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? নাম্বার 1 হচ্ছে সবাত শ্বসন, নাম্বার 2 হচ্ছে অবাত শ্বসন, নাম্বার 3 হচ্ছে সন্ধান। তাহলে শ্বসনকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান। তো সবাত শ্বসনে গ্লুকোজটা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে উৎপন্ন করে 686 কিলো ক্যালোরি তাপ শক্তি। এরপরে আসছি অবাত শ্বসন। অবাত শ্বসনে গ্লুকোজটা জারিত হয়ে উৎপন্ন করে 50 কিলো ক্যালোরি তাপ শক্তি। এরপরে চলে আসছি 3 নম্বর পয়েন্টে, সেটি হচ্ছে সন্ধান। এই 3 নম্বরে যে সন্ধান যে রয়েছে, এই সন্ধান বা ফার্মেন্টেশনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটো ভাগ কি কি? একটি হচ্ছে কোহল সন্ধান, অপরটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোহল সন্ধান প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হবে ইথাইল অ্যালকোহল। এবারে আসছি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তো এই যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, একে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেই দুটি ভাগ কি কি? প্রথমটি হচ্ছে হোমোল্যাকটিক সন্ধান, দ্বিতীয়টি হচ্ছে হেটারোল্যাকটিক সন্ধান। তো হোমোল্যাকটিক সন্ধানে কি উৎপন্ন হয়? কেবলমাত্র ল্যাকটিক অ্যাসিডই উৎপন্ন হয় এই হোমোল্যাকটিক সন্ধানে। এরপরে আসছি আমরা যেটিতে, সেটি হচ্ছে হেটারোল্যাকটিক সন্ধান। তো এই হেটারোল্যাকটিক সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড, তার সাথে উৎপন্ন হয় অন্যান্য জৈব অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এই যে শ্বসনের প্রকারভেদ বোঝাতে পেরেছি। তো এর পরে যে পয়েন্টটিতে আসছি, সেটি হচ্ছে রেসপিরেটরি অর্গানস ইন অ্যানিমেল, বা যাকে আমরা বাংলায় বলতে পারি প্রাণীদের শ্বাস অঙ্গের নাম। তো প্রাণীদের শুধুমাত্র শ্বাস অঙ্গের নামগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে, পড়তে হবে। তো প্রাণীদের শ্বাস অঙ্গগুলো আমরা জেনে নেব। 1 নম্বরে আসছি, সেটি হচ্ছে দেহতল, বা যাকে বলা হয় বডি সারফেস। তো দেহতলের সাহায্যে কারা শ্বাসকার্য চালায়? সাধারণত জলজ প্রাণীরা। কারা? দেহতলের সাহায্যে শ্বাসকার্য চালায় জলজ প্রাণী। জলজ প্রাণী আমরা কাদের বলি? জলজ প্রাণী বলতে আমরা বলে থাকি কাদের বলতো? স্পঞ্জ, হাইড্রা, প্যারামিশিয়াম, এগুলোকে আমরা বলে থাকি জলজ প্রাণী। তা এরা কিন্তু দেহতল বা বডি সারফেসের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। ক্লিয়ার? এরপরে নাম্বার 2 এ আসছি, ত্বক, বা যাকে আমরা বলতে পারি চামড়া, বা বলে থাকি স্কিন। তো ত্বক বা চামড়া বা স্কিন
এর মাধ্যমে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? যে সমস্ত প্রাণীর দেহ আর্দ্র, কি বললাম, যে সমস্ত প্রাণীর দেহটা আর্দ্র এবং রক্তজালকপূর্ণ, তারাই ত্বক বা চামড়ার মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। তাহলে ত্বক বা চামড়া বা স্কিনের মাধ্যমে কারা শ্বাসকার্য চালায়? যে সমস্ত প্রাণীর দেহটা আর্দ্র এবং রক্তজালকপূর্ণ হয়। কি বললাম? যে সমস্ত প্রাণীর দেহ আর্দ্র এবং রক্তজালকপূর্ণ হয় তারাই ত্বক বা চামড়ার মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। তো এমন প্রাণী কোনগুলো হতে পারে? আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি, তোমরা সবাই জানো ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় কেঁচো, জোঁক ইত্যাদি এরা। এরপরে 3 নম্বরে আসছি, শ্বাস ছিদ্র, যাকে আমরা বলি স্পাইরাকল ইংলিশে, এবং শ্বাসনালী, যাকে আমরা ইংলিশে বলে থাকি কি বলতো? ট্রাকিয়া। তো শ্বাস ছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে কারা শ্বাসকার্য চালায়, অর্থাৎ কোন ধরনের প্রাণীরা শ্বাসকার্য চালায়? তো এই শ্বাস ছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে কোন প্রাণীরা শ্বাসকার্য চালায়? সাধারণত সন্ধিপদ শ্রেণীর প্রাণীরা। কারা? সন্ধিপদ। এই সন্ধিপদী প্রাণীরা কিন্তু 10 জোড়া, কয় জোড়া বলেছি? 10 জোড়া শ্বাস ছিদ্র এবং শ্বাসনালীর মাধ্যমে তো এই সন্ধিপদী প্রাণী কাদের আমরা বলে থাকি? বিভিন্ন ধরনের পতঙ্গ শ্রেণীর প্রাণীদেরই আমরা সন্ধিপদ প্রাণী বলে থাকি। যেমন ধরো আরশোলা, ফড়িং, প্রজাপতি, এদেরকেই আমরা বলে থাকি। এরপর 4 নম্বরে আসছি, ফুলকা। তো এই ফুলকার মাধ্যমে কোন ধরনের প্রাণীরা শ্বাসকার্য চালায়? ফুলকার মাধ্যমে সাধারণত জলজ প্রাণীরাই শ্বাসকার্য চালায়। জলজ প্রাণী বলতে রুই, কাতলা, মৃগেল, এই ধরনের প্রাণীদের বলা হয়। তো এক্ষেত্রে কিছু আলাদা রয়েছে, তার মধ্যে রয়েছে কি ঝিনুক বা শামুক। এই শামুকের শ্বাস অঙ্গ হচ্ছে, অর্থাৎ শামুক জলজ প্রাণী, কিন্তু এর শ্বাস অঙ্গের নাম কি? এর শ্বাস অঙ্গের নাম হচ্ছে টিনিডিয়া। এরপরে আসছি চিংড়ি, কাঁকড়া। এই চিংড়ি, কাঁকড়া, এদের শ্বাস অঙ্গের নাম কি? এদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে কি বলতো? বুক গিল। কি বললাম? বুক গিল হচ্ছে চিংড়ি কাঁকড়ার শ্বাস অঙ্গ। মানে এরা জলজ প্রাণী হলেও এদের ফুলকা থাকে না, থাকে বুক গিল। আবার শামুকের ফুলকা থাকে না, কিন্তু থাকে কি টিনিডিয়া। ক্লিয়ার? নাম্বার 5-এ আসছি, অতিরিক্ত শ্বাসযন্ত্র। তো দেখো, অতিরিক্ত শ্বাসযন্ত্র কাদের দেখা যায়? অতিরিক্ত শ্বাসযন্ত্রও দেখা যায় সাধারণত জলজ প্রাণীদের। জলজ প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ কই, মাগুর, শিঙি ইত্যাদি ধরনের মাছেদের ক্ষেত্রে ফুলকা ছাড়াও আরো একটি শ্বাসযন্ত্র থাকে, সেটি হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। ক্লিয়ার? তো দেখো, এরপরে আমরা 6 নম্বরে আসব, সেটি হচ্ছে বুক লাং। তো এই বুক লাং কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখো, এর মধ্যেই লুকানো রয়েছে বুক লাং। বুক কথার অর্থ হচ্ছে
বই। লাং কথার অর্থ হচ্ছে ফুসফুস। তাহলে বুক লাং কথার অর্থ কি? বইয়ের ন্যায় ফুসফুস। এই বইয়ের ন্যায় ফুসফুস যে সমস্ত প্রাণীদের দেখা যায়, কাদের ক্ষেত্রে দেখা যায়? মাকড়সা, কাঁকড়া বিছে, এদের ক্ষেত্রেই দেখা যায়। এই মাকড়সা, কাঁকড়া বিছা নামক সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বুক লাংটা পরিলক্ষিত হয়। দেখো, এরপরে আমরা 7 নম্বরে যে পয়েন্টটিতে আসছি, সেই পয়েন্টটি হচ্ছে কি বলতো? বহিঃফুলকা। এই বহিঃফুলকা কাদের ক্ষেত্রে দেখা যায়? কেবলমাত্র ব্যাঙাচিদের ক্ষেত্রে। ব্যাঙাচি এদের ক্ষেত্রেই দেখা যায় বহিঃফুলকা। ক্লিয়ার? এরপরে 8 নম্বরে আসছি, ফুসফুস। তো ফুসফুস বা যাকে বলা হয় লাং, কাদের ক্ষেত্রে দেখা যায়? কেবলমাত্র সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রেই কিন্তু এই ফুসফুসটা পরিলক্ষিত হয়। তাহলে রেসপিরেটরি অর্গানসগুলো বুঝতে পারলে প্রাণীদের। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। এই সম্পর্কিত যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।